নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক উমাপ্রসাদ মুখোপাধ্যায় বিরচিত নেপাল হিমালয় ভ্রমণ কাহিনী গোসাই কুণ্ড প্রথম পর্ব। গোসাই কুণ্ড নামটি প্রথম শুনি 40 বছর আগে। সেই আমার প্রথম নেপাল যাওয়া 1932 সালে। তখন বুঝতাম নেপাল মানেই কাঠমান্ডু। এই ধারণা এখনো হয়তো কারো কারো আছে। কাঠমান্ডু যাওয়া ও পশুপতিনাথ দর্শনের উদ্দেশ্যে। সে সময় কাঠমান্ডুর কলেজে কয়েকজন বাঙালি অধ্যাপক ছিলেন। হিমালয় তাঁদের বাস, তাই হিমালয়ের প্রতি ভালোবাসা। তাঁদের অগ্রণী ছিলেন সুধীরবাবু। তিনিই উৎসাহ জাগান। নেপাল হিমালয় দেখলেন কোথায়? প্রকৃত পরিচয় করতে চান তো চলে যান অন্তত গোসাই কুণ্ডে। সপ্তাহ খানেকের মধ্যেই ঘুরে আসতে পারবেন। এমন কিছু দূর দেশ নয়, তবে হ্যাঁ, দুর্গমতা আছে। হিমালয়ের পথে সেটা আর আশ্চর্য কি বলুন। কাঠমান্ডু 4423 ফুট উঁচুতে, নামেই দেখছেনই প্রকাণ্ড ভ্যালি। চারিদিকে দূরে দূরে পাহাড়। লোকে বলে এখানে বিশাল হ্রদ ছিল, পরে শুকিয়ে যায়। আপনারা এলেন দক্ষিণ থেকে, মহাভারত লেক বা রেঞ্জ ডিঙিয়ে, সীসাগড়হি আর চন্দনগড়হি পার হয়ে। আবার কাঠমান্ডুর উত্তর অঞ্চলে যে বিরাট পাহাড়ের সারি, তারই মধ্যে লাংটং হিমল রেঞ্জ। ওখানকার বরফের পাহাড় এখান থেকেও দেখা যায়। তারই দক্ষিণ কোলে গোসাই কুণ্ডের পাহাড়। 14-15 হাজার ফুট উঁচু পাহাড় ডিঙিয়ে যাওয়া। গোসাই কুণ্ডের নাম শোনেননি আপনারা, তবে গোসাই থান শিখরের নাম শুনেছেন নিশ্চয়ই। 26,291 ফুট উঁচু। সে হলো আরো উত্তরে, তিব্বতের মধ্যে। গোসাই কুণ্ডে পৌঁছে দেখবেন বরফের পাহাড়ে ঘেরা অপূর্ব হ্রদ। একটা নয়, সারি সারি কয়েকটাই। হ্রদের পর হ্রদের সোপান বেয়ে ত্রিশূলী নদীর এক ধারা নেমে আসে। দেখে আসুন, অদ্ভুত জায়গা, আনন্দ পাবেন। কথা শুনে আমারও মন মাতে। যাওয়ার সংকল্প করি, কিন্তু ইচ্ছা হলেই তো সব ইচ্ছার পূরণ হয় না। বছরের পর বছর যায়, কতবার যাওয়ার আয়োজনও করি, তবুও যাওয়া ঘটে ওঠে না। দু একজন উৎসাহী বন্ধু বান্ধব আমারই মুখে গল্প শুনে ঘুরেও আসেন। আমি শুধু আশা নিয়েই বসে থাকি। নেপালেও যে তার মধ্যে ঘুরতে চাই না এমনও নয়, সেখানকার দুর্গমতর স্থানও দেখা হয়ে যায়। তবু গোসাই কুণ্ড অদেখাই থেকে যায়। ভাবি, এজন্য আমার আকাশ কুসুমের স্বপ্ন দেখা। 2 বছর আগেকার কথা। হঠাৎই ঠিক করি আর নয়, এবার ঘুরে আসতেই হবে। নাই বা হলো যাওয়ার কোনো পূর্ব আয়োজন। পথে বেরিয়ে তো পড়ি, যাব হিমালয়ে, সে তো আমার আপন দেশ। মনে পড়ে যায় মায়ের কথা। গ্রীষ্মকাল, পুরীতে তিনি নিঃসঙ্গ দিন কাটান। মন ভরা আনন্দ নিয়ে থাকেন। বলেন জগন্নাথ দেব রয়েছেন, একা আবার কই। খবর না দিয়েই হঠাৎ হাজির হই। সমুদ্রের ধারেই বাড়ি। খিড়কির দরজা দিয়ে পেছনের উঠোনে ঢুকে ডাক দিই, মা। উত্তর আসে না। ঠাকুর ঘরে পূজায় বসেছেন। বারান্দায় উঠে দোরগোড়ায় দাঁড়াই। সেখান থেকেই প্রণাম করি। নিমিলিত চক্ষু অল্প খুলে তাকান, আবার তখনই বোঝেন। শান্ত একাগ্র হবার চেষ্টা করেন, কিন্তু ঠোঁটের কোণে ফুটে ওঠে মধুমাখা ঈষৎ হাসির ইঙ্গিত। সারা মুখমণ্ডলে মাতৃ স্নেহের অপূর্ব এক দীপ্তি, নিঃশব্দ নির্বাক। তবুও সারা পূজাগৃহ যেন অস্ফুট গুঞ্জরণ তোলে, হেলি বাবা হায়। আমার হিমালয় যাত্রা তেমনি, যেন মাতৃগৃহে ফেরা। চারিদিকের তরুলতা, বনের পাখি, ঝর্ণার ধারা, পাহাড় পর্বত, আঁকা বাঁকা পথের রেখা, সাদা মেঘ, সুনীল আকাশ নীরব ভাষায় যেন সাদর আহ্বান জানায়, এলি বাবা আয় আয়। কাঠমান্ডু যাওয়া এখন কত সহজ। চলে যাই পাটনায়, সেখান থেকে প্লেন ধরব।
আমার কুয়ারিগিরি পথের তরুণ সহযাত্রী শেষকিরণের কানে যাত্রার খবরটা পৌঁছে যায়। সে তখন বিহারেরই এক জায়গায় চাকরি করে। দেখি মূর্তিমান পাটনা স্টেশনে হাজির। খুশি ভরা মুখে জানায়, চলে এলাম, সঙ্গে যাব বলে। নেপাল যে এখনো আমার দেখাই হয়নি। ভাবি, চলেছিলাম একা, যেমন যাই। সে যাওয়ার এক অপরূপ স্বাদ, গভীর আনন্দ। নির্জন গহন বনপথে আপন মনে বয়ে যাওয়া পাহাড়ি ঝর্ণার মতো। কিন্তু সসঙ্গী যাত্রার সুবিধাও থাকে। পথের ব্যবস্থাধীর ভার সঙ্গী সানন্দেই বয়। আমার শুধু নিশ্চিন্ত মনে পথ চলার আনন্দ সঞ্চয়। তাই শেষকিরণকে দেখে মন স্বস্তিও পায়। ভাবি, অলক্ষ্যে বসে কে আমার হিমালয় পথের সুখ সুবিধার এমন সুরাহা করেন কি জানি। পরদিন সকালে পৌঁছে যাই কাঠমান্ডুতে। পাটনা থেকে আকাশপথে আসতে মাত্র 40 মিনিট লাগে। আরব্য উপন্যাসের কার্পেটে বসে উড়ে আসারই মতো। কাঠমান্ডু আমার কয়েকবারই দেখা, তাই শহরে অযথা সময় কাটানোর সার্থকতা নেই। শেষকিরণকে জানাই, গোসাইকুণ্ড থেকে ফিরে এসে তুমি কাঠমান্ডু দেখো ধীরে সুস্থে। এখন চলো, পথঘাটের খবর নিই, অবিলম্বে যাত্রার আয়োজন করা যাক। সেই উদ্দেশ্যে দুজনে তখনই ধর্মশালা ছেড়ে বেরিয়ে পড়ি। কোথায় এ বিষয়ে সঠিক খবর ও সাহায্য পাবো তা জানা আছে। কাঠমান্ডুর এক উপান্তে প্রসিদ্ধ বোধনাথ স্তূপ, বৌদ্ধ তীর্থ। সেখানকার প্রধান লামা নাম তার চিনিয়া লামা বা চিনি লামা। তার পূর্বপুরুষ পিতামহই বোধহয় চীন দেশ থেকে নেপালে আসেন, তাই এই নামকরণ। গোসাইকুণ্ডের পথের এক জায়গা থেকে কয়েক মাইল বেঁকে গেলে নেপালের হেলমু বা হেলম্বু অঞ্চল। সেইখানে প্রথমে এসে তারা বসবাস শুরু করেন। সেখানকার জমিদার বা ছোটখাটো রাজার মতনই তাদের প্রতিষ্ঠা হয়। এখনো সেইখানে মালেমচি গ্রামে চিনি লামার ঘর বাড়ি, বিরাট সম্পত্তি, আত্মীয় স্বজন, পরিবারবর্গও সেখানেই থাকেন। চিনি লামাও বোধনাথ থেকে যাতায়াত রাখেন। হেলমু অঞ্চলের আর এক বিশেষত্বও আছে। হেলমুবাসীরা এক সম্প্রদায়ের শেরপা উপজাতি বলে প্রচার। শেরপাদের প্রধান বাসকেন্দ্র শোলখুম্ভু, নেপালের নামচে বাজার থিয়াংবচি অঞ্চলে, এভারেস্ট গিরিশ্রেণীর পাদদেশে। হেলমু থেকে বহুদূর, তাই এই দুই ভিন্ন অঞ্চলের শেরপাদের মধ্যে আচার ব্যবহারে, আকৃতি প্রকৃতিতে, এমনকি ভাষাগত পার্থক্যও থাকে। কিন্তু উভয় অঞ্চলেরই বাসিন্দাদের ধর্মভিত্তি একই, সকলেই তিব্বতী প্রাচীন বৌদ্ধ ধর্মাবলম্বী। উভয় সম্প্রদায়েরই পূর্বপুরুষরা নেপালের বাইরে তিব্বত অঞ্চল থেকে এদেশে আসেন। অতএব জাতি হিসেবে পরস্পরের মধ্যে একটা সম্পর্কের যোগসূত্র আছে, এই এদের বিশ্বাস। বিবাহাদি সামাজিক সম্বন্ধ কখনো কখনো গড়ে ওঠে, যদিও শোলখুম্বুর শেরপারাই উচ্চতর বা কুলীন শেরপা বলে প্রসিদ্ধ। শোলখুম্বু আমার আগেই দেখে আসা, তাই হেলমুর শেরপা গ্রামও দেখবার কৌতূহল থাকে। 1929 সালে তিব্বত যাওয়ার পথে রাহুল সাংকৃত্যায়ন ছদ্মবেশে এই হেলমু অঞ্চলে কয়েকদিন কাটান। তার বিবরণও এ দেশ দেখবার আগ্রহ জাগায়। সেই চিনি লামার কাছেই এখন চলি পথঘাটের খবর জানতে। বোধনাথের বিরাট স্তূপ ঘিরে চারিপাশে ঘরবাড়ি। চিনি লামা এই তীর্থক্ষেত্রের মহন্ত স্থানীয়, তাই তার আবাসগৃহের চাকচিক্য আছে। দ্বারদেশে মোটর গাড়িও দাঁড়িয়ে। বাড়ির মধ্যে ঢুকতেই সুপরিচিত তিব্বতী আবহাওয়ার গন্ধ পাই। মাখন, ঘি, ছাং, ধূপ এদেরই সংমিশ্রণে বিচিত্র এক গন্ধ। খবর নিয়ে দোতলায় গিয়ে উঠি। বারান্দার খুলে বসবার লম্বা ঘর, তিব্বতী টঙ্কা ছবি টাঙানো, তিব্বতী রংচঙে কার্পেট পাতা, আবার আধুনিক সোফা চেয়ার টেবিলও আছে। চিনি লামা খবর পেয়ে বেরিয়ে আসেন। ফর্সা গোলগাল চেহারা, বয়স হলেও সবল কর্মক্ষম দেহ, দাড়ি গোঁফ মাথা কামানো, চোখে চশমা। হাসি খুশি চাহনি দেখে আশ্বস্ত হই। হলুদ রঙের সিল্কের তিব্বতী ঝলমলে আলখাল্লা পরনে মাথা নত করে অভিবাদন জানাই। আমাদের আসবার কারণও বলি। যাত্রার অভিলাষ জেনে প্রকৃতই খুশি হন। ইংরেজি ও হিন্দিতে কথাবার্তা শুরু হলেও
বাংলাদেশে বাড়ি জানা মাত্রই বাংলায় কথা বলে অবাক করে দেন। বলেন, শান্তিনিকেতনে কিছুকাল ছিলাম যে। মাতৃভাষার আশ্চর্য প্রভাব। অপরিচয়ের অন্তরাল তখনই যেন সহসা সরে যায়। শেষ কিরণের বাড়ি বোলপুরে, শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র। উল্লসিত হয়ে সে খবর সে তখনই শুনিয়ে দেয়। চিনিল আমারও উৎসাহ জাগে। সাগ্রহে জানতে চান, কবি তো চলে গেছেন, জগদানন্দ বাবু, ক্ষিতিবাবু এরা সব কেমন আছেন? যাঁদেরই নাম করেন সবাই এখন গতাসু। তখনই বোঝা যায় শেষ কিরণের শান্তিনিকেতনের সঙ্গে তার এক যুগের ব্যবধান। কৌতূহলী হয়ে প্রশ্ন করি, আপনার বয়স হলো কত? কোন কালের সব খবর নিচ্ছেন? তিনি হেসে বলেন, তা বটে, দূরে থাকলে এমনিই মনে হয়, সবই বুঝি তেমনিই আছে। তখন জানতে পারি বয়স তার ৮৩। বলেন, এইবার দেহ ভাঙতে শুরু করেছে। মালেমচি যাতায়াতে অসুবিধে বোধ করি। আপনারা মালেমচিও যাবেন, খুব ভালো কথা। আমার ছেলে এখন সেখানে, দেখা হবে। যাওয়ার ব্যবস্থা সবই করে দিচ্ছি। কবে যাত্রা করবেন বলুন? আজই তো কাঠমান্ডুতে পৌঁছলেন। তখনই বলি, কাল যদি সব ব্যবস্থা হয়ে যায় পরশু ভোরেই যাত্রা করতে চাই। সুন্দরী জলের দিক দিয়ে পাহাড়ে উঠব, তারপর মালেমচি ও গোসাইকুণ্ড দেখে অপরদিকে ত্রিশুলি বাজার হয়ে নামব। ব্যবস্থাও সেই মতোই হয়। লামাজি বলেন, আজই মালেমচি থেকে আমার লোক আসছে, তাদের মধ্যে থেকে হুঁশিয়ার দুজনকে দেব, সঙ্গে গিয়ে ঘুরিয়ে আনবে, মালপত্র বয়ে নিয়ে যাবে। চান তো সাধারণ ডাল ভাতও করে দেবে। বাসনপত্র সঙ্গে নেই জেনে বলেন, তার ব্যবস্থাও হয়ে যাবে। আমার এখান থেকে যা দরকার দিয়ে দেবো, ওদেরই সঙ্গে ফেরত আসবে। চাল, ডাল, আটা, ঘি, কিছু সবজি মশলা কিনে প্যাক করে নেবেন। অযথা মালপত্র বাড়াবেন না যেন। মালেমচি পর্যন্ত পথে গ্রাম পাবেন, তারপর গোসাইকুণ্ড পর্যন্ত আর লোকালয় নেই। গ্রামে আলু ছাড়া আর কোনো কিছু পাওয়ার আশা রাখবেন না। চায়ের সরঞ্জামটা একটু বেশি করেই রাখবেন, শীতের দেশ তো, সঙ্গে লোক দুটোও থাকবে। হঠাৎ মনে পড়ে, ওদিকে ত্রিশুলি বাজারের পথে পাহাড় থেকে নামবার সময় আমার কয়েকটি বন্ধু একবার গভীর জঙ্গলে পথ হারিয়ে যথেষ্ট হয়রানি ভোগ করেন। তাদের সঙ্গে যে পোর্টার ও গাইড ছিল, ওদিকের পথ তাদের জানা ছিল না। লামাজিকে সে কথা বলি। তিনি আশ্বাস দেন, পথ চেনে এমন লোকই দেব। পরশু তো এই বোধনাথ হয়েই আপনাদের সুন্দরী জল যাবার রাস্তা, সেই পর্যন্ত জিপ যাবে। ভোরেই চলে আসবেন, লোক আপনার এখানে তৈরি হয়ে থাকবে, জিপে বসিয়ে নেবেন। পরের দিন শেষ কিরণ প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে, সবকিছু পরিপাটি প্যাক করে রাখে। টুরিস্ট দপ্তরে গিয়ে খোঁজও নেয় গোসাইকুণ্ড যেতে ভারতীয়দের কোনো অনুমতিপত্রের আবশ্যকতা আছে কিনা। ফিরে এসে বলে, অফিসার বললেন কোনোই প্রয়োজন নেই। চিনি লামাও সেই কথাই বলেছিলেন, তবু একবার জেনে নিলাম। সন্ধ্যায় দুজনে নিশ্চিন্ত মনে শহরের রাস্তায় ঘুরে বেড়াই। কাল যাত্রার আয়োজন প্রস্তুত, মন ভরা আনন্দ। সারি সারি দোকানে সাজানো নানা রকম বিদেশি জিনিসপত্রের উজ্জ্বল সম্ভার। শেষ কিরণ মুগ্ধ ও লোলুপ দৃষ্টি ফেলে তাকায়, বলে, আমাদের দেশে এসব জিনিস আর পাবারই উপায় নেই কালোবাজার ছাড়া। শুনি এখান থেকে নাকি কেউ কেউ লুকিয়ে নিয়ে যায়। বলি, চলেছ গোসাইকুণ্ডে, এখনো সব চিন্তা মনেও এনো না, শুধু সেই হিমালয়ের পথের কথাই ভাবো। রাত্রে শুয়ে তাই দুজনে ভাবি, কখন ঘুমিয়েও পড়ি। হঠাৎ এক সময় ঘুম ভাঙে, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ঘরের ছাদে, দরজা, জানালায় চারিদিকে জলধারার উন্মত্ত তাণ্ডব নৃত্য। শেষ কিরণে জেগে বলে, শুনছেন জলের শব্দ? ভোরে থামবে তো? বলি, না থামলেও ক্ষতি নেই, শুধু জিপ ট্যাক্সিটা ঠিক মতো এলেই হয়। বৃষ্টি থামে না, তবুও জিপ সময় মতোই আসে। তখনও ভোরের আলো ফোটেনি, ঘন ঘটা অন্ধকার, একটানা বৃষ্টিপাতের নির্মম ঝমঝম ধ্বনি। ভাবি, যাত্রার প্রারম্ভেই এ যেন পার্বত্য প্রকৃতির দপ্তরে অভিযাত্রীর মনোবলের পরীক্ষা গ্রহণের ঘণ্টার সংকেত। বর্ষাতি গায়ে দুজনে বৃষ্টির কষাঘাতের সম্মুখীন হই। জিপের মধ্যে মালপত্র রেখে উঠে বসি। ভয় নয়, ভাবনা নয়,
মনে কোনো বিরক্তি ভাবও নয়। দুজনেরই হৃদয়ে ভরা অসীম আনন্দ, উদ্বেল উৎসাহ। হিমালয়ের যাত্রাপথের এসব তুচ্ছ বাধা বিঘ্ন সে তো থাকবেই। গোলাপ তুলতে কাঁটা বেঁধে, পদ্ম তুলতে কাদা লাগে। বিশ্বাস রাখি মেঘ আসে আবার কাটেও। আঁধারের বুক চিরেই তো আলোর খেলা। 23শে সেপ্টেম্বর 1970 সাল, 5:10 যাত্রা শুরু। বোধনাথের পথ খানিকটা ভাঙাচোরা, তাই আবার বৃষ্টি বাদল। তাই মাইল চারেক মাত্র দূর হলেও পৌঁছতে আধ ঘন্টা লাগে। শেষ কিরণ সহর্ষে জানায় বৃষ্টি কমে এসেছে, আকাশের ওই কোণে আলো ফুটছে, দেখছেন? বোধনাথে পোর্টার দুজন তাদের মালপত্র নিয়ে প্রস্তুত, কিন্তু চিনি লামার কাছে বিদায় নিতে গেলে তিনি চা না খাইয়ে ছাড়েন না। বলেন, যাত্রা তো শুরু হয়েছেই, পথের প্রথম চা পর্ব আমার কাছেই হোক। 6:30 আবার জিপে ওঠা। বৃষ্টি থামে, সকালের আলো ফোটে। প্রকৃতি দেবী যেন প্রাতঃস্নান সেরে কষায় বস্ত্র ধারণ করেন, স্মিত বদনে আশিস জানান। জিপ ছুটে চলে। বোধনাথ ছাড়িয়ে গোকর্ণ, তারপর সুন্দরী জল। 7:15 পৌঁছে যাই। শহর থেকে মাত্র 8-9 মাইল পথ। সুন্দরী জল প্রায় 5000 ফুট উঁচুতে। কাঠমান্ডুর সমতল উপত্যকা এই দিকে এইখানেই শেষ হয়। সুমুখেই হিমালয়ের শিউরি গিরিশ্রেণী, পথের পাশেই বাগমতী নদী। পর্বত কারা থেকে মুক্তি পেয়ে সমতলে নামে। পাহাড়ের কিছু উপরে নদীর জলপথের গতি রোধ করে জলাধারের সৃষ্টি হয়েছে। কাঠমান্ডু শহরের জল সরবরাহের ব্যবস্থা, পুরনো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার হাউস নাম্বার 3। পাহাড়ের নিচেই লোকবসতি। জিপ ছেড়ে এতক্ষণে পায়ে হাঁটা পথ আরম্ভ। মাটিতে পা ফেলতেই মন আনন্দে মেতে ওঠে। চড়াই শুরু হবার মুখেই দোকান, সকলে মিলে একসঙ্গে আবার চা পান করি। শেষ কিরণ পোর্টারদের সঙ্গে আলাপ জমাতে গিয়ে হতাশ হয়। ভাষার অন্তরায়, হিন্দি মোটেই বোঝে না। নির্ভেজাল পাড়াগি, সরল প্রকৃতি, ছোট ছেলের মতো মুখে অকারণ হাসি। সবল স্বাস্থ্য, কিন্তু অতি দরিদ্র। খালি পা, ছেঁড়া ময়লা পাজামা, শতচ্ছিন্ন শার্ট। একটা মোটা চটের থলিতে মালপত্র পুরে পিঠে বেঁধে যাবার জন্য তৈরি হয়। 7:30 ধীরে ধীরে চড়াই পথে সবাই উঠতে থাকি। পাহাড়ের গা বেয়ে পাথর সাজানো সোপান শ্রেণী, পাশেই জলের মোটা পাইপ, নদীর নৃত্যপরা জলধারা। নিম্নগতি বেগবতী বাগমতী কলোচ্ছ্বাসে নেমে চলে। কিছু দূর চড়াই উঠে পথের পাশে ঝর্ণা, আরো এগিয়ে এসে রিজার্ভার, জলাশয়। ছোট পুল পার হয়ে আবার চড়াই। অনেকখানি উঠে এসে পাহাড়ের ঢালু গায়ে ছোট গ্রাম মূল খড়ক, 6550 ফুট। 3 মাইল মাত্র আসা হলো। বেলা 9:40। পথের পাশে একটা চালাঘর। পোর্টাররা মাল নামিয়ে ঘরের দাওয়ায় রান্নার আয়োজন করে। পথের অপর দিকে সমতল বড় একটা পাথর, তারপরেই নেমে যায় পাহাড়ের ঢালু গা। সেই শিলাখণ্ডের উপর আমরা দুজনে জামা জুতো খুলে বিশ্রাম নিই, যেন বিশাল উঁচু প্রাসাদের মাথার উপর বারান্দায় বসে আছি। তাকিয়ে তাকিয়ে দেখি পোর্টার দুজন মুখ বুঝে কলের মতো কাজ করে চলে। জল আনে, কাঠ কাটে, উনুন ধরায়, রান্না চড়ায়। ঘণ্টাখানেকের মধ্যে খাবারও তৈরি, ভাত ও একটা সবজি। খেতে বসেছি পথের পাশে সেই পাথরেরই ওপর। পাহাড়ের বাঁক বেঁকে এক বিদেশি যাত্রী উপর দিক থেকে নেমে আসে দেখি। বছর 22-23 বয়স। কয়েকদিনের না কামানো অল্প দাড়ি গোঁফ, রোদে পোড়া তামাটে রং, দেহের লম্বা গড়ন, পরনে হাফ প্যান্ট শার্ট, পিঠে রুকস্যাক। শেষ কিরণ হেসে অভিবাদন করে। সেও হাসি মুখে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, নিচে থেকে এলেন বুঝি? সুন্দরী জলে কাঠমান্ডুর কোনো জিপ পাবো নাকি? শেষ কিরণ বলে, আমাদের জিপটা সকালেই ফিরে গেছে, আর জিপ এসেছে কিনা জানা নেই। আপনি আসছেন কোথা থেকে? ভোরে বেরিয়েছেন নিশ্চয়ই, খাওয়া দাওয়াও হয়নি। বসে পড়ুন আমাদের সঙ্গে, যা আছে ভাগ করে খাওয়া যাক। হাসি মুখে তখনই সে নিঃসংকোচে আমাদের সঙ্গে আহারে যোগদান করে। ছেলেটির ফ্রান্সে বাড়ি,
সবে পড়াশোনা শেষ করেছে। হিমালয় দেখবার অনেক কালে দিচ্ছে। হেলমু ঘুরে এখন কাঠমান্ডুতে ফিরছে। না, গোসাইকুণ্ড যায়নি, অনুমতিপত্র ছিল না। 2 সপ্তাহ এ অঞ্চলে ঘুরেছে একাই, আনন্দ পেয়েছে প্রচুর। আবার সুযোগ পেলেই হিমালয়ে আসবে। আহার শেষে আর অপেক্ষা করে না, বলে জিপের সন্ধান নিচ্ছিলাম বটে, পাই ভালো, না পেলেও অসুবিধে নেই, হেঁটেই কাঠমান্ডু চলে যাব, সন্ধ্যের মধ্যেই পৌঁছেও যাব। পিঠে রুকস্যাক বেঁধে সোজা হয়ে দাঁড়ায়, করমর্দন করে, ধন্যবাদ জানায়, আবার হাত নেড়ে বিদায় সম্ভাষণ জানিয়ে লম্বা লম্বা পা ফেলে পাহাড়ের নিম্নগামী পথের বাঁকে অদৃশ্য হয়। শেষ কিরণ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকে, অস্ফুটে বলে, কেমন চমৎকার চলেছে, যেন পাহাড়েরই এক ঝলক হাওয়া। আমি ভাবি, পথের এই মায়ার খেলা, চেনা পরিচয় নেই, কোন সুদূরের বিদেশি, হঠাৎ দেখা, সামান্য খাবার, তাই একই সঙ্গে ভাগ করে খাওয়া, প্রাণ খুলে দুটো কথা বলা, আবার তখনই ছাড়াছাড়ি, যে যার পথে নামা। ক্ষণিকের দেখা, তবু অক্ষয় স্মৃতি রেখে যাওয়া। আমরাও আবার যাত্রা করি 11:30। আবার চড়াই, পাহাড়ের মাথার দিকে উঠে চলা, ঘন বনময় পথ, মাইল 2 যাবার পর ছোট গ্রাম। যে পাহাড়ের গা বেয়ে চলি তার এই দিকের শেষ গ্রাম। গ্রাম ছাড়িয়ে আবার চড়াই, বনের স্নিগ্ধ ছায়াও। পাহাড়ের কাঁধ ডিঙিয়ে এবার অপর দিকে নামা, মনে হয় 1009 ফুটেরও ওপর দিয়ে আসা। ঘণ্টাখানেক নামার পর পাহাড়ের অপর দিকে বনলুংভঞ্জন গ্রাম, প্রায় 8000 ফুট উঁচু। পথ নেমেই চলে, দূরে আকাশের গায়ে বরফের চূড়া মাথা তুলে থাকে। গণেশ হিমল, হিমলচুলি, নাংটং হিমল, 24-25 হাজার ফুট উঁচু সব চূড়া। আরো 400-500 ফুট উতরাইয়ের পর আবার গ্রাম। পাহাড়ের কাঁধের ওপর দিয়ে এগিয়ে উন্মুক্ত সমতল ভূমি। ক্রমে নিচে পাতিভঞ্জন গ্রাম দেখা যায়। আরো মাইলখানেক নেমে গ্রামে প্রবেশ করি। প্রায় 6500 ফুট, 4:30 পৌঁছে যাই। আজ এইখানেই রাত কাটানো। সুন্দরী জল থেকে মাইল 10 আসা হলো। পাহাড়ের একটা বাঁক ঘুরতেই গ্রাম শুরু। ডান দিকে পথ থেকে সামান্য দূরে প্রথম যে বাড়িখানি দেখেই চোখে ধরে। ছিমছাম দোতলা পাকা বাড়ি, আশেপাশে খোলা জমি, কয়েকটা বড় বড় গাছের ছায়া, অদূরেই ঝর্ণা। ভাবি, এখানে আশ্রয় মেলে না? শেষ কিরণ খবর নিতে এগিয়ে যাবে, এমনি সময় এক পাহাড়ি যুবক বাড়ির দিক থেকে আসে। নিজে থেকেই জিজ্ঞাসা করে, কোথায় চলেছি? রাত কাটাতে চাই তো এখানেই থাকতে পারি। বাড়িটি মন্দির। পূজারী সপরিবার বাস করেন। ছেলেটির পরনে প্যান্ট, বুশ শার্ট, দেখতে চালাক চতুর, মিষ্টভাষী। পোর্টারদের ডেকে নিয়ে একতলার বারান্দায় মালপত্র তখনই রাখিয়ে দেয়। আমাদের বলে, ওপরের ঘরে আরামে আপনারা থাকতে পারেন, নিচের বারান্দার একদিক খোলা, রাত্রে শীত লাগবে। আমরা জানি এখানে আমাদের কোনোই অসুবিধে হবে না। নিশ্চিন্ত আরামে মালপত্র খুলে বসি। শেষ কিরণ বলে, আসবার সময় গাছতলায় দেখলাম বিদেশি ভালো রুকস্যাক গাছের গুঁড়িতে হেলান দিয়ে রাখা। একটু দূরে একটা সাহেবকেও দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। খোঁজ নিয়ে আসি কোথায় কোথায় ঘুরে এলো। পাহাড়ে পাহাড়ে ঘোরায় যার আনন্দ, অপর কাউকে সেইভাবে ঘুরতে দেখলেই আলাপ জমাবার আগ্রহ। একটু পরে ফিরে আসে অস্বাভাবিক উত্তেজনা নিয়ে, বলে, এমন মনোমতো রাত কাটাবার জায়গা পেয়ে বেশ আরামে গুছিয়ে বসেছেন, কিন্তু খবর যা শুনে এলাম, ভাবনার কথা। এখানে থাকবেন কিনা ঠিক করুন, এখনো বেলা আছে, অন্য জায়গা সন্ধান করলে নিশ্চয়ই পাওয়া যাবে। ঘটনাটা যা জানায় শুনে স্তম্ভিত হই। আমাদের সভ্য সমাজের শহরে ব্যাপারটা ঘটলে আশ্চর্য হবার কিছুই ছিল না, কিন্তু হিমালয়ের এই নিভৃত অঞ্চলে পাহাড়িদের মধ্যে এই ঘটনাটা ঘটা অতীব বিচিত্র। সাহেবটি আমেরিকান, হেলমু ঘুরে ফিরছে। শেষ কিরণের সঙ্গে আলাপ হতেই সংকোচ ভরেই তাকে জানায়, আপনারা ওই বাড়িতে উঠেছেন? একটা বিষয়ে সাবধান করিয়ে দিই, জানানো উচিত বলে বলছি। ওপরে যাবার সময় আমিও ওখানে রাত কাটাই। ওই ছেলেটাই আগ্রহ করে ডেকে নিয়ে আশ্রয় দেয়।
জায়গাটা পরিষ্কার, ছেলেটির কথাবার্তা ব্যবহারও ভালো লাগলো, সাহায্য করতেও উন্মুখ। আপনারা যে বারান্দায় উঠেছেন আমিও সেইখানেই রাত কাটাই, যদিও ওপরে গিয়ে থাকবার জন্য বারবার সে পিড়াপিড়ি করেছিল। ভোরে উঠে আবার যাত্রা করতে তৈরি হব, মালপত্র গোছাতে গিয়ে দেখি আমার জ্যাকেটটা অদৃশ্য। জিনিস তো আমার সামান্যই, যা কিছু এই রুকস্যাকে, খুঁজবো আর কোথায়? উধাও হয়েছে, দেখতেই পাচ্ছি। ছেলেটাকে ডেকে বলি, সে আশ্চর্য হবার ভান করে। আমার সন্দেহ হয়। সে বলে, তোমাকে বললাম ওপরে গিয়ে শুতে, তুমি তবুও থাকলে খোলা বারান্দায়। রাত্রে বাইরের লোক কে নিয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়লে, আমি কি করব? পাহাড়ে ঘুরতে আমার ওই একটি মাত্র জ্যাকেটই সম্বল, তাই অভদ্রভাবেই তাকে বলতে হয়, তোমাদের ঘর দেখবো, চলো। প্রথমে যেতে দেয় না, আমি জোর করি, ঢুকিও, এবং ওপরের ঘরে গিয়ে দেখি আমার জ্যাকেট লুকিয়ে রাখা। আর সিন কিছু করিনি, ওকেও কিছু বলিনি, জামাটা তুলে নিয়ে চলে যাই। এখন দুঃখের সঙ্গেই জানাচ্ছি, সাবধানে থাকবেন। হিমালয় পথের এক পরম শান্তি, জিনিসপত্র এমনকি টাকা কড়িও বাইরে খোলা পড়ে থাকলেও হারানোর ভয় ভাবনা থাকে না। আজ খবরটা আমাদের দুর্ভাবনা জাগায়। তবুও ওইখানেই রাত কাটানো স্থির করি, যথাসম্ভব সাবধানেও থাকি, তবে মনে অস্বস্তি থাকে। ছোকরাটির সঙ্গে পরে আলাপ করে জানি, শহরে গিয়ে কিছু লেখাপড়া শিখে ভারতের কয়েকটা বড় শহরেও সে ঘুরে গেছে, কিছুকাল চাকরিও করেছে, এখন আবার নিজের গ্রামে ফিরেছে। কিন্তু কি বিষময় শিক্ষা নিয়ে হিমালয়ের এই শান্তি রাজ্যে অশান্তির বীজ বপন করছে, ভাবতেও দুঃখ জাগে। রাত্রে বৃষ্টি নামে, শীতও বাড়ে, তবুও সজাগ হয়ে রাত কাটাই। সকালে উঠে আবার তৈরি, 6:20 যাত্রা শুরু। আকাশ মেঘাচ্ছন্ন। পাতিভঞ্জন থেকে দুদিকে দুটো পথ যায়, একটা রাস্তা পাহাড়ের উপর দিকে উঠে চলে সোজা গোসাইকুণ্ডের অভিমুখে, সেই পথই আমরা ধরি। আগামীকাল ওই পথে শাওনে মুনির নিকট পৌঁছে হেলমু অঞ্চলের মালেমচি গ্রামে আমাদের নামবার কথা। অপর পথটি পাতিভঞ্জন থেকে কিছু দূর গিয়ে তারাং মারাং খোলার নদীপথ ধরে নামতে থাকে, ইন্দ্রাবতীর তীরে আসে, পরে হেলমুর ওই অঞ্চলের কয়েকটি গ্রাম ঘুরে ওই মালেমচিতে এসে ওঠে। পাতিভঞ্জন ছাড়িয়ে খানিক সমতল পথ, তারপর আবার চড়াই। বৃষ্টিও নামে, বর্ষাতি গায়ে, ছাতা মাথায়, জলের মধ্যে ধীরে ধীরে চড়াই উঠতেই থাকি। পথ যেন শেষই হয় না। মাইল 3 চলার পর পাহাড়ের মাথায় চিপলিং গ্রাম। মেঘ কেটে রোদ ওঠে, চারিদিক উন্মুক্ত, মনেও প্রফুল্লতা আসে। খান কয়েক মাত্র চালাঘর, তারই একটাতে আশ্রয় মেলে। খানিক বিশ্রাম নিয়ে দুপুরের আহার পর্ব শেষ করা হয়। এখানেও আরেকজন আমেরিকান টুরিস্টের সঙ্গে দেখা, হেলমুর গ্রামগুলি ঘুরে এই পথে ফিরছে। আবার যাত্রা শুরু, কিন্তু চড়াইয়ের শেষ আসে না, কেবল উঠেই চলি। অবশেষে পরিশ্রমের পুরস্কার আসে, পথ সহজ ও সরল হয়। মামুলি পাহাড়ি পথ, পাইনের ঘন বন, বৃষ্টি ভেজা বনের সুমিষ্ট সুবাস, মনের আনন্দে এগিয়ে চলি। সোজা পথ, গোলভঞ্জন বা গোলবো গ্রামও দেখা যায়, 1009 ফুট উঁচুতে হবে মনে হয়। পাহাড়ের মাথায় চারিপাশ খোলা পরিচ্ছন্ন গ্রাম, কয়েকটা দোকানঘর, ক্ষণিক বিশ্রাম নিয়ে আবার চলা। বিস্তীর্ণ ময়দান পার হতেই আবার চড়াই, তবে বেশি নয়, খানিক গিয়েই নামা। নিচে বালমচি গ্রাম চোখে পড়ে। নেমে আসি গ্রামে, বেলা 4:30। পাহাড়ের গায়ে খান কয়েক মাত্র পাথর ও কাঠের তৈরি ঘর, ক্ষেতের জমির পাশ দিয়ে পথ। প্রথমেই যে দোতলা বাড়ি, তাতেই আশ্রয় নেবার জন্য পোর্টাররা ঢোকে। রাস্তার দিকে বাড়ির পিছন দিক, পাঁচিল ডিঙিয়ে উঠোন পার হয়ে ঘুরে বাড়িতে ঢুকতে হয়। দিন শেষে যাত্রা সাঙ্গ করে বিশ্রামস্থলে পৌঁছনো মনে তৃপ্তি আনে। নিশ্চিন্ত হয়ে সুন্দর পাথর বাঁধানো উঠোনে এগিয়ে গিয়ে পা দিই। হরিষে বিষাদ নামে। সুদর্শন ছদ্মবেশী অঙ্গন যে এমনি দারুণ পিচ্ছল হবে ভাবতেই পারি না। পাদস্পর্শ মাত্র তার ফলভোগ করি।
ভাগ্যক্রমে তেমন আঘাত পাই না। উঠোন যেমনি চাতুরি করুক, বাড়িটি মনোরম। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠি, সামনে ঝোলা কাঠের বারান্দা, নিচে উঠোনের শেষে পাহাড়ের ঢালু গা বহু নিচে নদীর উপত্যকায় নেমে যায়। সম্মুখে অপর পারে দূরে দিগন্ত বিস্তৃত হিমালয়ের উত্তুঙ্গ গিরিশ্রেণী। একদিকে তুষার শিখরও দেখা যায়। যুগল হিমল চূড়া, দবজে লাকপা, 23,240 ফুট। বারান্দার কোলে প্রকাণ্ড একখানি ঘর। গৃহস্বামী তিব্বতী শেরপা বলেই পরিচয় দেন। শেরপাদের বাসগৃহের অনুরূপী ব্যবস্থা। একই ঘরের মধ্যে সবকিছুর আয়োজন। ঘরের মধ্যেই উনুন, ঘরও গরম হয়ে থাকে। সেইখানেই গৃহস্বামীর রান্না, আমাদের পোর্টারদেরও। রাত্রে শোবার ব্যবস্থাও সকলেরই সেই একই ঘরে। গৃহকর্তার স্ত্রী, 2 ছেলে 2 মেয়ে, আমরাও কজন। তবে এত বড় ঘর, জায়গার অভাব নেই। পরিবারের সকলেই হাসি খুশি, ধনী গৃহস্থ বলেই মনে হয়। থাকেনও পরিচ্ছন্নভাবে। ভাষা না বুঝলেও কথাবার্তা আচরণ অতি ভদ্র। আনন্দেই রাত কাটে। সকাল 6টায় আবার পথ চলা। গোসাইকুণ্ডের পথে এই বালমচি গাঁও শেষ গ্রাম, কিন্তু আমাদের কাছে নয়। আজই বিকেলে গোসাইকুণ্ডের পথ ছেড়ে আমরা অন্যদিকে নেমে যাব হেলমুর মালেমচি গ্রামে। সেখানে দুরাত কাটাবার কথা। বালমচি গাঁও ছাড়িয়ে আবার চড়াই, পাইনের বন, হিমালয়ের প্রভাত বায়ুর মধুর পরশ। মন আনন্দে ভরে থাকে। চড়াইয়ের দুরূহতা দেহ মনে ক্লান্তি আনে না। অনেকখানি ওঠবার পর পাহাড়ের গা বেয়ে নামা, বনের মধ্যে দিয়ে পথ। নেমে এসে ক্ষীণাঙ্গিনী নির্ঝরিণীর সঙ্গ পায়। পথ ও ঝর্ণা যেন হাত ধরাধরি করে কিছু দূর চলে। কখনো ধারার ডাইনে যায়, আবার ঘুরে এপারে আসে, তারপর ছাড়াছাড়ি। পথরেখা পাহাড়ের গা বেয়ে দূরে সরে। ঝর্ণা ধারাও যেন অভিমান ভরে বনের অন্তরালে আত্মগোপন করে। সহজ সোজা পথ, শিলাস্তূপের মাঝ দিয়ে এগিয়ে চলা। পথের পাশেই সুদৃশ্য এক জলপ্রপাত, সাবধানে তারই ধারা পার হওয়া। সামান্য উঠতেই পাহাড়ের আড়াল সরে। সম্মুখেই প্রকাণ্ড সমতল ভূমি। ময়দানের একপাশে কাঠের খুপড়ি, 2-3 জন লোক ঘুরে দেখি। মাঠের উপর কয়েকটি চমরি গাইও চড়ে। পোর্টাররা মাল নামায়। বোঝা যায় এইখানেই দুপুরের আহার। ঘরের মধ্যে রান্নার আয়োজন হয়। আমরা দুজনে মাঠের ওপর প্লাস্টিক শিট বিছিয়ে হাত পা ছড়িয়ে বসি। হঠাৎ শেষকিরণ লাফিয়ে ওঠে। বলি, হলো কি? সে বলে, দেখি না, চমরি গাই চড়ছে। দুধ যদি পাই, গরম কফি খাওয়া যাবে। ততক্ষণ রোদ পোহান আপনি। মিনিট 15 পরে হাসি মুখে ফিরে আসে, দুহাতে ধুমায়িত কফি ভরা মগ। একটা পাথরের ওপর লম্বা পা ঝুলিয়ে আরামে বসে। তৃপ্তির সঙ্গে আস্বাদ করে বলে, আহ, দুধটা যেমন ঘন তেমনি মিষ্টিও দেখছেন। আপনি তো গাইয়ের দুধ আগেও খেয়েছেন, মানস সরোবরের পথে, নামচের পথেও নিশ্চয়ই। হঠাৎ চমকে উঠে থেমে বলে, দাঁড়ান দাঁড়ান, একটু দেখে খাবেন। এই রে, 2টো লোম ভাসছে দেখছি। হেসে বলি, আশ্চর্য কি, এসব দুধেরও এক নিত্য সঙ্গী। ঝর্ণায় স্নান সারা হয়। রোদে বসে আহারেও তৃপ্তি আনে। আবার জুতো জামা পরে তৈরি। পথও তৈরি থাকে তার চড়াই নিয়ে। বনের মধ্যে পথ ঢোকে। চড়াইয়ের পর চড়াইও উঠে চলে। এক জায়গায় রাস্তা দুভাগে ভাগ হয়, কিন্তু কিছুক্ষণের জন্যই। আবার দুদিক থেকে এসে দুপথ এক হয়। জায়গার নামও তাই, দোবাট। বনের ভেতর দিয়ে আরো চড়াই উঠে খানিক উতরাই নামার আরাম উপভোগ। পথের মাঝে ঝর্ণা, ছোট ময়দান, কয়েকটা ঝুপড়ি, জনপ্রাণীবিহীন। গরু ভেড়া ছাগল নিয়ে চড়াতে এলে থাকবার বিশ্রাম। আবার সামনের পাহাড়ের চড়াই ওঠা, মাঝে মাঝে কয়েকটা শূন্য বড় খুপড়ি। অবশেষে বন ও চড়াই অতিক্রম করে এসে গিরিশিরায় পৌঁছনো। ঘন বন দূরে নিচে পড়ে থাকে। ছোট ছোট রডোডেনড্রন গাছ এখানে ওখানে পাহাড়ের মাথায় প্রহরীর মতো দাঁড়িয়ে। শেষকিরণ বলে,
মে জুনে এলে চমৎকার ফুলের শোভা দেখা যেত। গিরিশিরা বেয়ে সোজা পথ, পাহাড়ের দুপাশেই ঢালু গা, বহু নিচে দুদিকেই উপত্যকা। কিছু পরে পথের মাঝখানে সারি সারি কয়েকটা বৌদ্ধ চড়তেন। পোর্টাররা দাঁড়ায়, বুঝিয়ে দেয় একটা পথ পাহাড়ের উপর দিয়ে সোজা এগিয়ে যায় গোসাইকুণ্ডের দিকে। ও পথ ধরে গেলে কালই গোসাইকুণ্ডে পৌঁছানো যায়। আমরা কিন্তু এখন যাব ডান দিকে, পাহাড়ের গা বেয়ে যে পথ নিচে নেমে চলে সেই পথ ধরে মালেমচিতে। কয়েক পা এগিয়ে পোর্টার দেখিয়েও দেয়, বহু নিচে, মনে হয় এ পাহাড়ের পায়ের কাছে অতি ক্ষুদ্র বিন্দুর মতো গ্রামের ঘরবাড়ি। শেষ কিরণ এক দৃষ্টিতে তাকিয়ে দেখে, তারপর মুখ ঘুরিয়ে আমার দিকে তাকায়, হাসে, বলে, বুঝছেন ব্যাপারখানা? এই 3 দিনে চড়াইয়ের পর চড়াই ভেঙে এই যে 1014 ফুট উঁচুতে উঠেছি, আর যাত্রা শেষে একেবারে ওই নিচে নেবে আবার পুনর্মুষি খাওয়া। এই যেন সেই স্নেকস ল্যাডার, গোলক ধাঁধা খেলা। কত করে 100-র কাছাকাছি উঠে সাপের মুখে আবার পড়া, আবার একের কাছে নেমে যাওয়া। তাই হোক, যাওয়া যাবে, বহুত আচ্ছা বলে পোর্টারের কাঁধে হাত দিয়ে সোৎসাহে ইশারা করে বলে, চলো নিচে নামা যাক। সাপের মুখে পড়ে নামাই বটে। কোথায় উঠে এসেছিলাম, আকাশ ছোঁয়া বৃক্ষ বিরল গিরিশিখরে, এখন আবার নেমে চলা সেই কোন পাহাড় ঘেরা পাতালপুরে। আমিও হাসি, কিন্তু আমার হাসির ভিন্ন উৎস। নিচের দিকে তাকিয়ে নিজের বয়সের কথা মনে পড়ে। 68 বছর এ দেহ অক্লান্ত কাজ করে এবার ছুটির নোটিশ দিয়েছে। কিছুকাল থেকে কোমরের কাছে মাঝে মাঝে একটা বেদনা আশ্রয় নেয়। অতিথির মর্যাদা দিয়ে তাকে দেহের সঙ্গে হিসেবে মেনে নিতেও হয়। পাহাড়ে পর্বতে ঘোরাফেরা কিছু কমানোর তাগিদও বুঝি। তবুও চলে আসি এই গোসাইকুণ্ডের পথে। ধীরে ধীরে গিয়ে ঘুরে আসবো সে বিশ্বাসও রাখি। কিন্তু আজ বহু নিচের ওই মালেমচি গ্রাম অকরুণভাবে স্মরণ করায় এই দুরূহ চড়াই পথ আবার নতুন করে উঠতে হবে 2 দিন পরেই। মনের কোণে সন্দেহ উঁকি মারে, গোসাইকুণ্ডের সঙ্গে হেলমুর প্রোগ্রাম যোগ করা নির্বুদ্ধিতার পরিচয় হয়নি তো? হিমালয় পথে চলতে আত্মবিশ্বাসের অভাব পূর্বে কখনো অনুভব করিনি, কিন্তু তখনই আবার মনে হয় আত্মশক্তির উপর নির্ভর করেই কি এতকাল পথ চলেছি। মনের সত্যিকার বিশ্বাসের যেখানে ভিত্তি, সেখানে তো সংশয়ের স্থান নেই, আজও নয়। তবে আর আশঙ্কা করি কিসের? হাসি ফোটে মুখে, নবীন উৎসাহ জাগে মনে। নেমে চলি পাহাড়ের গা বেয়ে। আবার বড় বড় গাছের ঘন বন। বেলা থাকলেও মনে হয় যেন সন্ধ্যা নামে। জনমানবের কোথাও কোনো সাড়া শব্দ নেই। এসব গহন বনে জন্তু জানোয়ারের বসবাস স্বাভাবিকই, তবুও তাদের সাক্ষাৎ মেলে না। ভাবি, দেখা পেলে মন্দ হয় না। প্রকৃতির মুক্ত রাজ্যে বন্য প্রাণীর স্বাধীন স্বচ্ছন্দ বিচরণ, সে এক রোমাঞ্চময় দৃশ্য। নামার পথে গতিবেগ বাড়ে। সন্ধ্যার আগে গ্রামে পৌঁছানোর আগ্রহ ত্বরান্বিত করে। কচিত কখনো গাছের ফাঁকে হঠাৎ হয়তো সেই বহু দূরের গ্রাম আবার দেখা দেয়। মনে হয় বাড়ি ঘর আর যেন অত বেশি ক্ষুদ্রকায় বা অস্পষ্ট নয়। দূরত্ব কমায়, মনে চলার উৎসাহ বাড়ায়। অনেকখানি নামবার পর বনের মধ্যে খানিকটা খোলা জমি, 2টি ঝুপড়িও, কিন্তু লোকজন নেই। এবার প্রায় সমতল পথ, মাঝে মাঝে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণা। একটা বড় ঝর্ণার পাশে শিলাখণ্ডের ওপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয়। গ্রাম নিকটে, 2-1 জন গ্রামবাসীও দেখা যায়। মনে একটা নিশ্চিন্ত আরামবোধ, এই তো কেমন পৌঁছে গেলাম। এগিয়ে গ্রামে ঢুকি। প্রকাণ্ড সমতল ভূমি। উপর থেকে মনে হয়েছিল এ বুঝি এ পাহাড়ের পাদদেশ। এখন বোঝা যায় এরপরও পাহাড়ে নেমে গেছে আরো অনেক নিচে, উপত্যকায়। সেখানে নদী পার হয়ে অপর পাড়ের পাহাড়ের গায়ে হেলমুর অন্য গ্রামও স্পষ্ট দেখা যায়। তার মধ্যে থার্কে গিয়াংই প্রধান, 9300 ফুট উঁচুতে। ইয়াংরি দান্ডা,
প্রায় 11,000 ফুট ওপরে পাহাড়ের গায়ে। এপারে মালেমচির উচ্চতাও 8,500 ফুট। এদিকের পাহাড়ের নাম থারে বা উরিনডান্ডা, এও প্রায় 10,000 ফুট উঁচু। দু পাহাড়ের মাঝে নিচে মালেমচি নদী। গ্রামে প্রবেশ করতেই ডান দিকে প্রথম যে বাড়িখানি, তার পাঁচিল ঘেরা প্রকাণ্ড এলাকা, ফুল ফলের বাগিচাও, পাথর ও কাঠ দিয়ে তৈরি লম্বা দোতলা বাড়ি, সামনে সুন্দর রেলিং দেওয়া বারান্দা। দেখেই মনে হয় লক্ষ্মী শ্রী সম্পন্ন। পরে জানতে পারি ওইটি চিনিলামার বসত বাটি। বেলা 5টা বাজে। পোর্টাররা চিনিলামার লোক, এ গ্রামেরই বাসিন্দা, তাই তারা সোজা নিয়ে চলে চিনিলামার অতিথিশালায়। মাঠের মধ্যে এলোমেলো ছড়ানো 40 ঘর নিয়ে গ্রাম, প্রায় সবই দোতলা। গ্রামের মাঝখানে চতুষ্কোণ চত্বর, তারই সম্মুখে লম্বা কাঠের বাড়ি, একতলা, সারি সারি কখানা ঘর, সামনে টানা বারান্দা। কিন্তু সেখানে জায়গা মেলে না। জন 5-6 বিদেশি ট্যুরিস্ট আগেই আশ্রয় নিয়েছে। নিকটেই আরেকটি কাঠের বাড়ি, দোতলা, তাতেই থাকবার ব্যবস্থা হয়। ওপরে একখানাই ঘর, প্রকাণ্ড হলের মতন। আসবাবপত্র কিছুই নেই, খালি পড়ে আছে। ওপরে উঠেই ষোলখুম্বুর শেরপাদের ঘরের কথা স্মরণ হয়। সেখানকার মতনই এখানকার বাড়ির একই রকম ধরন ধারণ, প্ল্যান। নিচের তলায় গৃহপালিত পশু থাকে, ওপরে গৃহস্বামীর সপরিবার বসবাসের ব্যবস্থা। সবকিছু ওই একটা বড় ঘরের মধ্যেই। একদিকে উনুন, তারই নিকটে জানালার ধারে বসবার শোবার আয়োজন। হাতখানেক উঁচু কাঠের প্ল্যাটফর্মের মতন। কাঠের জানালাগুলিতে কারুকার্য থাকে। ঘরের দেওয়ালে সারি সারি তাক, বাসনপত্র ইত্যাদি সাজানো থাকে। ঘরের আর এক অংশে মালপত্র রাখবার ভাঁড়ার। ষোলখুম্বুতে শেরপাদের ঘরে দেখেছিলাম ঝকঝকে তক্তকে পেতল, রূপা, পোর্সেলিন ইত্যাদি বাসনকোসন ও নানান জিনিস ভরা তাক, চারিদিক সাজানো গোছানো, ঝলমল করে। দেখেই বোঝা যায় ধনী সম্ভ্রান্ত গৃহস্থ। যেমন দামি আসবাবপত্রে জমকালো গৃহখানি, তেমনি সদা হাস্যমুখর আনন্দচ্ছল দৈনন্দিন সংসার জীবন। মালেমচিতে সে সচ্ছলতা দেখি না। সেই রঙ্গব্যঙ্গে ভরা প্রাণবন্ত জীবনধারাও নয়। এ ঘরখানি তো একেবারে শূন্য, উলঙ্গ শিশুর মতো। স্পষ্ট বোঝা যায় কিছু কালই এ ঘরে কেউ বাস করেনি। আমরাই মালপত্র খুলে ঘরখানি এখন দখল করি। নিরিবিলি, ভালোই থাকি। মালেমচিতে দুরাত্রি কাটাই, ঘুরে ফিরে সব দেখে বেড়াইও। পাহাড়ের কোলে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র, মাঠের ওপর দাঁড়িয়ে বোঝাই যায় না 8,500 ফুট উঁচুতে এই গ্রাম। অনুভব করা যায় রাতের শীতের হিমস্পর্শে। ময়দানের 3 দিক ঘিরে গগনস্পর্শী গিরি প্রাচীর। একদিকে শুধু পাহাড়ের ঢালু গা নেমে যায় প্রায় 2,000 ফুট নিচে মালেমচি খোলা নদীর উপত্যকায়। কিন্তু সেদিকেও নদীর অপর পাড়ে মাথা তুলে সুউচ্চ শৈলশ্রেণী। তারই গায়ে হেলমুর সেই থারকেগিয়াং গ্রাম। গ্রামের মধ্যে চড়তেন, এপার থেকেও চোখে পড়ে। এইভাবে চারিপাশে উঁচু পাহাড় ঘিরে থাকায় মালেমচি গ্রাম থেকে তুষার শিখরের দৃশ্য দেখা সম্ভব নয়। তাহলেও মালেমচির আপন সৌন্দর্য আছে। শান্ত পরিবেশ, বন, উপবন, পাহাড়ি ঝর্ণা, ফল ও ফুলের শোভাও। এই অঞ্চলের আপেল ও পেয়ারা নাশপাতি নেপালে খ্যাতি রাখে। সুদূর হিমালয়ের নিভৃত দুর্গম অঞ্চল, আধুনিক সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন এখানকার অধিবাসীরা। সাধারণ নেপালিদের মতো আকৃতিও নয়, আচার ব্যবহারও নয়। তিব্বতী বংশজাত, তাই লম্বা চওড়া গড়ন, উন্নত নাসা। নয়ন যুগল মঙ্গোলীয়, ভাষাও নেপালি গুরখালি নয়, তিব্বতী সংমিশ্রিত। ধর্মেও বৌদ্ধ। হেলমুর মহিলারা প্রখ্যাতা সুন্দরী। বেশভূষাতেও তাদের নানান রঙের চাকচিক্য, দেহের অলঙ্কারও জলুস। শোনা যায় এককালে নাকি নেপালের রাজা উজিররা এখান থেকেই তাদের রানীদের সখী সংগ্রহ করতেন। ট্যুরিস্ট মহলে নেপাল সরকার কর্তৃক হেলমুর প্রাকৃতিক শোভার এবং বিশেষ করে নারী সৌন্দর্যের প্রচারও প্রচুর। ফলে দলে দলে বিদেশি ট্যুরিস্ট এ অঞ্চলে আসেন দেখি।
মালেমচিতেও কয়েকটি দলের সঙ্গে সাক্ষাৎ হয়। নেপালের বিদেশি ট্যুরিস্ট মহলে এ যেন স্বর্গরাজ্য। ইন্দ্রের রাজসভায় অপ্সরাদের যেন জন্মভূমি। বিকেলে ঘরে এক বিদেশি যুবক এসে হাজির। জার্মান ও ফরাসি ভাষা ভালো জানে, ইংরাজি বলে ভাঙা ভাঙা। নিজে থেকেই আলাপ করতে আসে। বলে, শুনলাম আপনারা গোসাইকুণ্ডে চলেছেন। আমার যাবার ইচ্ছে। নেপালে সর্বত্র ঘোরবার আমার অনুমতিপত্র আছে। আপত্তি না থাকে তো একই সঙ্গে যেতে চাই। তার পরিচয় পাই। সুইস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বছর 25 বয়স। স্বদেশে কিছুকাল চাকরি করেছে। হিমালয়ে ঘোরবার আবাল্য প্রবল আগ্রহ। হাতে কিছু টাকা জমতেই বেরিয়ে পড়েছে। বাড়িতে বাপ মা আছেন। এসেছিল একাই। পথে কয়েকজন বিদেশি সঙ্গী জুটেছে, কিন্তু তাদের গোসাইকুণ্ড যাবার অনুমতিপত্র নেই। তার নিজের যাবার উদ্দেশ্যও জানায়। হিমালয়ের সাধু সন্ন্যাসীদের কথা শুনেছে, তাদের দর্শন করতে চায়। গোসাইকুণ্ড প্রসিদ্ধ তীর্থ, সেখানকার মন্দিরের কারুকার্য দেখাও উদ্দেশ্য। তাছাড়া নিকটবর্তী 2-1টা গিরিশিখরে আরোহণ করবারও ইচ্ছা। শুনে বলি, একসঙ্গে যেতে অন্য আপত্তি ছিল না, কিন্তু দুপক্ষেরই যে অসুবিধে হবে। সে শুনে আশ্চর্য ভাব প্রকাশ করে। সহজভাবেই তাকে বোঝাই, তুমি মাউন্টেনিয়ার, বয়সও তোমার অনেক কম, তুমি হয়তো এখান থেকে একদিনেই কুণ্ডে পৌঁছতে চাইবে। সে তখনই বলে, সে তো বটেই, এমন কিছুই দূর নয়, একদিনেই তো যাওয়া যাবে। হেসে বলি, তাই তো বলছি, একদিনে তোমার পক্ষে যাওয়া হয়তো সম্ভব, কিন্তু আমার এ বয়সে তা এখন চলবে না। আমি ভেবেছি যাব 2 দিনে। তাই নাকি সাধারণত সবাই যায়ও। প্রয়োজন বোধ করি তো 3 দিনও আমার লেগে যেতে পারে ওখানে পৌঁছতে। মোট কথা, যাব আমি নিশ্চয়ই, যত সময়ই লাগুক। তাছাড়া আমার হাতে সময়ের টানাটানি নেই, পৌঁছনোটাই বড় কথা। হেঁটে চলার আনন্দ পাওয়া তো আছেই। তাই তোমার মতো তুমি চলো, আমিও আমার শক্তি মতো যাব। ওখানে গিয়ে আবার দেখা হবে। তারপর হেসে বলি, আমার এই সঙ্গীটি তোমার সঙ্গে যেতে চাই তো যেতে পারে, তোমার সঙ্গে চলতেও পারবে। ও মাউন্টেনিয়ার। শেষ কিরণ কটমট করে আমার দিকে তাকায়, গম্ভীর হয়ে বলে, যা তা বলবেন না। সাহেব আমার যুক্তি বোঝে, বলে, সেটা ঠিক কথা, কিন্তু এখান থেকে একটা লোক আমার সঙ্গে যাওয়ার দরকার হবে। জিনিসপত্র কি নিতে হবে জানলে সুবিধে হয়। তখন শুনে স্তম্ভিত হই। কি স্বল্প আয়োজন করে সে যেতে প্রস্তুত। সঙ্গে আছে শুধু একটা রুকস্যাক, তাতে একটা স্লিপিং ব্যাগ, 2-1টা জামা, খুচরো নিত্য প্রয়োজনীয় জিনিস। বলি, একটা টর্চ আছে তো? না, তাও দরকার হয় না। কেন? তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাই? সে হেসে ওঠে, বলে, না না, অভাব অনুভব করি না। দিনের আলো থাকতেই সব কাজ সেরে নি। রাত্রে তো স্লিপিং ব্যাগে ঢুকে ঘুমোনো। চা চিনি সঙ্গে নেবে তো? পাহাড়ে এসে চিনি খাই না, চা না পেলেও অসুবিধে হয় না। সিগারেট? তাও নয়। খাবার জন্য কি সঙ্গে নেবে? কয়েকটা স্যুপ প্যাকেট আছে, যেখানে যখন যা পাওয়া যায় তাই খাই। মালেমচি ছাড়াবার পর আর লোকালয় নেই, তাই কিছু পাবেও না। এখানে ডিম পাওয়া যায় না, তাই কয়েকটা সঙ্গে নিয়ে নেব। দিন 3-4 তো ব্যাপার। তার কথাগুলি মনে আনন্দ দেয়। ভাবি, অর্থের অভাব অনটন নয়, স্বভাব গঠনের কি কঠোর সংযম। আমাদের দেশের ছেলেরাও যেন এমনি হয়। তাকে আরো জানিয়ে দিই, সাধু সন্ন্যাসীর বা কোনো লোকজনেরই সেখানে দেখা পাবে না। গোসাইকুণ্ডে স্থায়ীভাবে কেউই থাকেন না। যাত্রীরা যায় আসে, 2-1 রাত্রি হয়তো কাটায়, তাও অল্প সংখ্যকই। আর মন্দিরের কারুকার্য, মন্দিরই সেখানে কোনো কিছু নেই। পাহাড় আর হ্রদ, প্রাকৃতিক সেই মন্দির। এসব শুনেও ইঞ্জিনিয়ারের উৎসাহ কমে না, যাত্রার উদ্যোগ করে। মালেমচির মঠও দেখে আসি। গ্রামের একপাশে যেমন তিব্বতী বৌদ্ধ বিহার, বড় একটা হলঘর, দেওয়াল ভরা বৌদ্ধ দেবদেবীর রঙিন চিত্র, তিব্বতী টঙ্কা, বুদ্ধদেবের বড় মূর্তিও। কিন্তু এখানকার প্রাচীন ও প্রসিদ্ধ গুম্ফা গ্রামের বাইরে, মাঠ ছাড়িয়ে খানিক গিয়ে পাহাড়ের গায়ে। প্রাকৃতিক গুহা, আবার খানিকটা অংশ পাথর দিয়েও গাঁথা।
এক সাধু থাকেন সেখানে, হিন্দি জানেন, ভারতের বৌদ্ধ তীর্থস্থানগুলি ঘুরে গেছেন। মুখে চোখে সাধকের উজ্জ্বল দীপ্তি। ধীরে কথা বলেন, অল্পই, মনে হয় লোকজনের সংস্রব এড়াতে চান। একাই থাকেন এই গুহাতে। মনে পড়ে যায় প্রসিদ্ধ তিব্বতী সাধু ও মহাযোগী মিলাবেপ্পার জীবনী। 900 বছরেরও আগের কথা। এই হেলমু থেকে মাত্র 4 দিনের পথ। তিব্বতে কিয়াংসা উপত্যকা, সেইখানে কিরং গ্রামের নিকটে তার জন্ম। খ্রিস্টীয় 1052 সালে সংসার ত্যাগ করে তিনি আধ্যাত্ম শক্তির সন্ধানে ঘোরেন। ওদিকে আবার ধর্মগুরু অতীশ দীপঙ্করের শরীর ছিল বাংলাদেশের। খ্রিস্টীয় 1042 সালে ভারতবর্ষ থেকে আধ্যাত্ম সম্পদ বহন করে দীপঙ্কর তিব্বতে যান ও ধর্ম প্রচার করেন। তাঁরই তপশক্তির উত্তরাধিকারী ছিলেন গুরু মাপরি। সেই মাপরির নিকট মিলারেপ্পা দীক্ষা নেন। শুরু হয় তাঁর হিমালয়ে তিব্বতে সুদীর্ঘ তপশ্চর্যা। এই মালেমচি গ্রামেরই সন্নিকটে কোনো এক নিভৃত গুহার মধ্যেও কঠোর তপস্যায় রত থাকেন। পরে মাউন্ট এভারেস্টের উত্তর অঞ্চলে চুব্বার গুহায় দিন কাটান। 1135 খ্রিস্টাব্দে 84 বছর বয়সে তার দেহাবসান হয়। অস্থি চর্মসার, বিবস্ত্র, কঠোর সেই তপস্বী ছিলেন অসাধারণ কবিত্ব শক্তির অধিকারী। আশ্চর্য সমন্বয়! তিব্বতী মহাযান বৌদ্ধ ধর্ম ইতিহাসে যোগীরাজ মিলারেপ্পার নাম ও তার কাব্য অমর হয়ে আছে। বহু অলৌকিক কাহিনীও তার সম্বন্ধে শোনা যায়। আজ মালেমচির এই গুহায় বসে সেই সব কথাই স্মরণে আসে। এই রকমই হয়তো মিলারেপ্পাও থাকতেন এইখানে, কে জানে। বড় ছোট সাধুর বিচার করা কি সহজসাধ্য? চিনিলামার বাড়িতেও যাই। বিরাট এলাকা, সাজানো বাগান, কাঠ ও পাথর দিয়ে তৈরি বাড়ি, তিব্বতী প্রথায় সাজানো। আবার আধুনিক সোফা, টেবিল, চেয়ারও আছে। কারণও বোঝা যায়। সুসজ্জিতা সুন্দরী মেয়েরা ঘোরেন ফেরেন। কেউ কেউ শহরে উচ্চশিক্ষা পেয়েছেন, পরিচয় তার প্রমাণ পাই। চিনিলামার বড় ছেলেকে সবাই জেঠা বলে। তার সঙ্গে আলাপ করি। 60 বছর বয়স। বয়সের তুলনায় আরো বৃদ্ধ দেখায়। স্বাস্থ্যও ভেঙেছে। জ্বর ও কাশিতে ভুগছেন। চিকিৎসার জন্য কয়েকদিনের মধ্যেই কাঠমান্ডু যাবেন। ঘরের মধ্যে প্রকাণ্ড ফরাশ, গালচের ওপর বসে বালিশে ঠেসান দিয়ে আসর জমান, আমাদের আগেকার দিনের জমিদারদের মতো। তবে নিকটেই জ্বলন্ত উনুন, হরদম চা তৈরি হচ্ছে। অসুস্থ দেহেও আমাদের আপ্যায়ন করেন, চা বিস্কুট খাওয়ান। বাগিচার আপেল আনিয়ে সঙ্গে দেন, বলেন পথে কদিন খাবেন, ওদিকে পাবেন না তো কিছুই। ভাবি, অতিথি সেবা বোধ করি মানুষের সহজাত ধর্মই। গাইড সঙ্গে কে চলেছে খবর নেন। বলি, আপনারই বাবার দেওয়া লোক। তাদের ডেকে পাঠান। দেখে বলেন, ও এরা চলেছে, ঠিক আছে। বুঝতে পারি তাদের হুঁশিয়ার করে দেন ঠিকভাবে নিয়ে যেতে, যত্ন নিতে, পথে যেন কোনো অসুবিধে না হয়। হঠাৎ মনে পড়ে যায় ফেরবার পথের কথা। ওদিকে বনের মধ্যে রাস্তা এরা চেনে নিশ্চয়ই। তখন জানতে পারি সেদিকের ফেরবার পথে এরা দুজনেই নতুন। এদের হ্রদে যাতায়াত এই দিক দিয়েই। জেঠা বলেন, তাহলেও এরা নিয়ে যেতে পারবে, চিন্তিত হবেন না। পাহাড়ি লোক, গভীর বনের মধ্যে পথ চিনে নেওয়া এদের সহজ স্বভাব। মনে পড়ে বন্ধুদের সে বছর নিগ্রহের কথা। তাই ভেবে বলি, ওরা সঙ্গে আছে চলুক, কিন্তু আরও একটা লোক যে ওদিকের পথে গেছে, এখান থেকে ঠিক করে দিন, সঙ্গে যাবে, ওদিকের বনের পথটা পার করিয়ে দিয়ে ফিরে আসবে। জেঠা বলেন, দরকার ছিল না, তবু বলছেন যখন ব্যবস্থা করে দেব। কতগুলো টাকা অযথা খরচ হবে। ভাবি, তা হোক, নিশ্চিন্ত মনে চলাও যাবে। শীতের রাজ্যে গরম ঘরে আরামে বসে থাকতে থাকতে দেখি বহু লোকজন আসে তার কাছে, নানান কাজে। কেউ বা আসে তার স্বাস্থ্যের খোঁজ নিতে, কেউ বা কোনো পরামর্শে, আবার কেউ বা কোনো ভেট নিয়ে। দুজন আসে একটা শিকার করা হরিণের ছাল ছাড়ানো ধড় নিয়ে।
ঘরের মধ্যে বিপুল আনন্দ ও উৎসাহের সাড়া জাগে। তক্ষুনি বড় ছুরি বার হয়, ঘরের মধ্যেই 2-3 জনে মিলে মাংস কাটা শুরু করে দেয়। রক্ত ছড়িয়ে পড়ে। বিভৎস সে এক দৃশ্য, একটা কিরকম দুর্গন্ধ। একটু আগের ঘরের সেই শান্ত মনোরম আবহাওয়া নিমেষে অন্তর্ধান করে। লোকগুলির সহজ মধুর বিনম্র দৃষ্টি ও আচরণ কোথায় যেন মিলিয়ে যায়। তখন দেখি তাদের চোখে মুখে হিংস্র লোলুপ ক্ষুধার্থ চাহনি। শেষ কিরণ অস্ফুটে বলে, চলুন উঠে পালাই। উঠতে যাব, জেঠা বললেন, চললেন কোথায়? বসুন, আবার চা দিচ্ছি। মাংসটা কাটা হোক, আপনাদের সঙ্গে খানিকটা দিয়ে দেবো। কদিন থাকবে, পথে আর খাবারের ভাবনা থাকবে না। দুজনেই মাছ মাংস খাই না শুনে অবাক হন। বলেন, সে কি? তবে কি খেয়ে থাকেন? হেসে বলি, ওই তো আপেল দিলেন, আসবো আবার পরে বিকেলে। পালিয়েই আসি দুজনে সেই বিভৎস দৃশ্য এড়িয়ে। সারা গা যেন কেমন গুলোতে থাকে। শুনলেন প্রখ্যাত ভ্রমণ কাহিনীকার উমাপ্রসাদ মুখোপাধ্যায় বিরচিত নেপাল হিমালয় ভ্রমণ কাহিনী গোসাই কুণ্ড প্রথম পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।